আসসালামু আলাইকুম। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। জাতীয় নেতাদের ভূমিকা স্মরণ না করলে ইতিহাস ক্ষমা করবে না বললেন প্রধানমন্ত্রী। মানুষের কষ্ট লাঘবে সরকার জ্বালানিতে শত শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে মন্তব্য। ইরান বুদ্ধিমত্তার সাথে যুদ্ধ বন্ধে চুক্তির সিদ্ধান্ত না নিলে আবারও হামলার হুমকি দিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে মধ্যপ্রাচ্যে শেহবাজ শরীফ। ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাব মার্কিন সিনেটে চতুর্থ দফায় ব্যর্থ। কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান বন্ধ রাখাই ছিল লক্ষ্য। এবং বিভিন্ন দেশে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রবাসে সঙ্গীত আবৃত্তিতে বাংলাদেশের আবহ। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হীন দলীয় স্বার্থে আমরা যদি জাতীয় নেতাদের ভূমিকাকে স্মরণ করতে কার্পণ্য করি তাহলে ইতিহাস ক্ষমা করবে না। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার তুলে দিয়ে পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মধ্যকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রকৃতি সংরক্ষণে ভূমিকা রাখায় এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাহুল রয়ের রিপোর্ট। জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য এবার 15 বিশিষ্ট ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠান পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি একদিকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় রেখেছেন অসামান্য অবদান, অন্যদিকে দেশ গঠনে রেখেছেন নেতৃস্থানীয় ভূমিকা। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন জাইমার বাবা প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুল জলিলকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন অধ্যাপক ডক্টর জহুরুল করিম। চিকিৎসাবিদ্যায় এই সম্মাননা দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে। সাহিত্যে মরণোত্তর পুরস্কার দেওয়া হয় আশরাফ সিদ্দিকীকে। সংস্কৃতিতে হানিফ সংকেতের পাশাপাশি বশির আহমেদ মরণোত্তর এই সম্মাননা পেয়েছেন। ক্রীড়াক্ষেত্রে জোবেরা রহমান লিনু পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। পল্লী উন্নয়নে প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা PKSF। সমাজসেবা ও জনসেবায় মরণোত্তর পুরস্কার পেয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও উত্তরায় বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করা মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহেরিন চৌধুরী। সাথে আছেন মোহাম্মদ সাইদুল হক। সমাজসেবায় প্রতিষ্ঠান হিসেবে এই সম্মাননা পেয়েছে SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র। জনপ্রশাসনে মরণোত্তর পুরস্কার পেয়েছেন পূর্ব পাকিস্তানের প্রথম বাঙালি সচিব কাজী ফজলুর রহমান। গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর M A রহিম এবং অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত মজুমদার। পুরস্কার তুলে দেওয়ার পর পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের এই অনুষ্ঠানে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতার ভূমিকা এবং অবদানকে শ্রদ্ধা
এবং ভালোবাসার সাথে স্মরণ করছি। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। প্রধানমন্ত্রী বলেন, কোনো বিষয়ে মতপার্থক্য থাকলেও সবার আগে দেশের স্বার্থ দেখতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পাকিস্তানের সেনা প্রধানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন আলোচনার সম্ভাবনা নিয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইরানকে বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, তেহরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী আবারও জোরদার হামলা চালাবে। তিনি বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন হরমুজ প্রণালীতে অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মহসিন রেজাই বলেছেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকা পালন করতে চাইলে তাদের সব জাহাজ ডুবিয়ে দেওয়া হবে। বিস্তারিত সৈকত দেবনাথের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চুক্তি হবে কিনা তা নিয়ে চলছে হুমকি পাল্টা হুমকি। ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আবারও যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি বলেন, ইরানের এখন আর কোনো নৌবাহিনী নেই, যে কারণে এখন হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে মার্কিন নৌবাহিনী। মার্কিন শীর্ষ জেনারেল ড্যান কেইন বলেন, অবরোধের আওতাভুক্ত এলাকায় ইরানকে সহায়তাকারী জাহাজ লক্ষ্যবস্তু করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইরানকে সহায়তাকারী জাহাজ ছাড়াও ইরানি তেল বহনকারী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত হবে। ওয়াশিংটনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আহ্বান জানান। তিনি বলেন, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেভাবে সম্মান করা ও সুরক্ষিত রাখা উচিত, সেভাবেই এই জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতি বিরল বলেছেন, ইউরোপের আনুমানিক 6 সপ্তাহের জেট ফুয়েল মজুদ রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ থাকলে শিগগিরই ফ্লাইট বাতিলের আশঙ্কা নিয়েও সতর্ক করেন তিনি। সৈকত দেবনাথ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে বহু বছর ধরেই দুর্বল অবস্থায় রয়েছে ইরানের অর্থনীতি। বিভিন্ন দেশে তেহরানের $100 বিলিয়ন বেশি সম্পদ আটকে রয়েছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার আগে এই ফ্রোজেন অ্যাসেটসও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সামনে আসছে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। মার্কিন ইসরায়েলি হামলায় প্রায় বিপর্যস্ত ইরান। তেহরানকে পশ্চিমাদের সঙ্গে এই বিরোধের মাসুল দিতে হচ্ছে কয়েক যুগ ধরে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় ইরানে মুদ্রাস্ফীতি বেড়েছে, রিয়ালের মান কমেছে এবং জনক্ষোভ বেড়েছে। 1979 সাল থেকে শুরু হওয়া পশ্চিমা নিষেধাজ্ঞা আরও কঠোর হয় ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে, যা অর্থনৈতিকভাবে ইরানকে কোণঠাসা করে দিয়েছে। ইরানের জনগণ দারিদ্রতার সঙ্গে লড়লেও দেশটি বিভিন্ন দেশে থাকা $100 বিলিয়ন বেশি সম্পদ ব্যবহারই করতে পারছে না। শুধুমাত্র চীনেই আটকে আছে তেহরানের $20 বিলিয়ন সম্পদ। 2015 সালে ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়ে কিছু সম্পদ ফেরত পেলেও 3 বছর পরে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে এসে আবার নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিজেদের সম্পদ স্বাধীনভাবে ব্যবহারের নিশ্চয়তা পাওয়াকে অগ্রাধিকার দিচ্ছে ইরান। বিদেশে আটকে থাকা $100 বিলিয়ন ইরানের মোট জিডিপির প্রায় 1/4। বিশ্লেষকরা মনে করেন, এই অর্থ ছাড়া ইরানের অর্থনীতি বাঁচানো কঠিন হবে। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই। স্পেনে বসবাসরত প্রায় 5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সরকার। এর ফলে স্পেনে থাকা কয়েক হাজার বাংলাদেশিও বৈধভাবে বসবাস এবং কাজের সুযোগ পাবেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। স্পেনে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য বড় ধরনের সাধারণ ক্ষমা কর্মসূচি অনুমোদন করেছে সরকার। এর ফলে প্রায় ৫ লাখ অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করার সুযোগ পাবেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার মঙ্গলবার এই সিদ্ধান্ত অনুমোদন করে। নতুন নীতিমালায় বলা হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে নথিহীন অভিবাসীরা অস্থায়ীভাবে বসবাস ও কাজের অনুমতি পাবেন। পরবর্তীতে স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু ১৬ এপ্রিল। সরাসরি আবেদন ২০ এপ্রিল থেকে চলবে ৩০ জুন পর্যন্ত। স্পেন সরকারের এমন পরিকল্পনায় বার্সেলোনায় বাংলাদেশি অভিবাসীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে স্পেনে বিরোধী দলগুলো সরকারের পরিকল্পনার বিরোধিতা করেছে। স্পেন সরকার বলছে, দেশটিতে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে শ্রমবাজারে ঘাটতির কারণে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবার যুক্তরাষ্ট্রের সংবাদ। মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের ক্ষমতা সীমিত করার চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার সিনেটে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৪৭ জন সিনেটর ভোট দেন, বিপক্ষে পড়ে ৫২ ভোট। ১০০ সদস্যের সিনেটে ভোটদানে বিরত ছিলেন একজন সিনেটর। এ নিয়ে চতুর্থবার সিনেটে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর চেষ্টা ব্যর্থ হলো। ডেমোক্র্যাটদের এই উদ্যোগের লক্ষ্য কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানে সামরিক অভিযান বন্ধ রাখা। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর যুদ্ধ ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। অস্থির জ্বালানি খাত থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে, যার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রেও। এই বাস্তবতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর চেষ্টা করছেন মার্কিন সিনেটের সদস্যরা। একের পর এক প্রস্তাব আনলেও তা পাশ করতে ব্যর্থ হচ্ছেন তারা। বুধবার চতুর্থবারের মতো সিনেটে প্রস্তাব উত্থাপন করেন ডেমোক্রেট পার্টির সদস্যরা। তবে প্রস্তাবটি ৫২-৪৭ ব্যবধানে হেরে যায়। প্রস্তাবটি পাশ হলে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের সামরিক অভিযান চালাতে পারতেন না। পাশ না হলেও ডেমোক্রেটদের আনা এই ওয়ার পাওয়ার্স রেজলিউশন এর পক্ষে ভোট দেন রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, আর বিপক্ষে ভোট দিয়েছেন ডেমোক্রেট সিনেটর জন ফেটারম্যান। এই প্রস্তাবের ব্যাপারে সিনেটর ক্রিস মার্ফি বলেন, ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে। Republicans are going to be held accountable now and in November for their unquestioning support for a war of impulse and illusion that is costing Americans literally billions of dollars. তবে রিপাবলিকান দলের কিছু সদস্য কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আইন অনুযায়ী প্রেসিডেন্ট চাইলে আরও ৩০ দিনের বাড়তি সময় নিতে পারেন, তবে সেই সময়সীমা মে মাসের শুরুতে শেষ হবে। এদিকে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ প্রায় শেষের পথে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। ফ্যাসিস্ট শাসনামলে লুটপাটের শিকার ব্যাংকগুলোকে বাঁচাতে তহবিল যোগান দিতে পারে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন IFC। বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী এই সংস্থাটির সঙ্গে ওয়াশিংটনে বৈঠক শেষে এমন আশার কথা জানিয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে প্রভাবশালী বিনিয়োগ ব্যাংক JP মর্গান শেয়ার বাজারে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আলাদা সংবাদ সম্মেলনে IMF জানিয়েছে, শিগগিরই দেশের অর্থনীতিতে কোনো সুখবর নেই। রিজভি নেওয়াজের রিপোর্ট। বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকে যোগ দিয়ে অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন 11 সদস্যের প্রতিনিধি দলটির আরও একটি কর্মময় দিন।
সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট, নির্বাহী পরিচালক এবং আইএফসির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সার্ভেজ শুরির সঙ্গে বৈঠকে কথা হয়েছে ব্যাংক খাতের পুনর্গঠনে অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে। এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক জেপি মর্গানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আলোচনা হয় শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে। অর্থনীতিতে এটা একটা চাপ সৃষ্টি হয়েছে ওদের ব্যাংকগুলোর, প্রশ্নবিদ্ধ ব্যাংকগুলোর কারণে। তারপরে অনেকগুলো বিজনেস হাউসের ক্যাপিটাল ডেপ্রিসিয়েশন হয়েছে আন্দোলনের কারণে, টাকা ডেপ্রিসিয়েশনের কারণে। এগুলো সাপোর্ট সবকিছু মিলিয়ে আইএফসি সাপোর্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা মনে করি। তো আমরা আশা করছি যে কোম্পানির সাথে আমাদের আগামী দিনে কিছু প্যাকেজিং করা সম্ভব হবে। আইএমএফ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে ধুঁকতে থাকা কম আয়ের দেশগুলো মধ্যপ্রাচ্য অস্থিরতায় আরও নাজুক হয়ে পড়েছে। In a adverse scenario, of course, everybody would face a more difficult time, and if we are to go, if the impact of hostilities to be prolonged, then we are going to see a slowdown in global growth. যুদ্ধবাজ নেতৃত্বকে সতর্ক করে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দায় দেনায় জর্জরিত দেশের এমন করুণ অবস্থা আর দেখা যায় নাই। ইরান যুদ্ধ শুরুর পর জ্বালানি তেল কেনা বাবদ অতিরিক্ত 2 বিলিয়নেরও বেশি খরচ করতে হয়েছে বাংলাদেশকে। সংবাদ সম্মেলনে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, এরকম যেসব দেশ যাদের ব্যালেন্স অফ পেমেন্টের কিছুটা সমস্যা রয়েছে কিংবা রিজার্ভ চাপে আছে, অতিরিক্ত সংকট তৈরির আগে তারা যেন বাড়তি সহায়তা চেয়ে আবেদন করে ফেলে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইএসের চলমান অভিযান ও নজরদারির মধ্যে নিউ ইয়র্কে 2 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। 13 এপ্রিল বাফেলো শহরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটক নূর মোহাম্মদ ও মহিউদ্দিন আশ্রয়পাত্রী হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া চলমান ছিল। 2 বাংলাদেশি আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে কমিউনিটির নেতারা বলেছেন, সাম্প্রতিক সময়ে আপস্টেট নিউ ইয়র্ক সহ বিভিন্ন এলাকায় আইসের তৎপরতা বেড়েছে। এতে আশ্রয় প্রার্থী ও অনিয়মিত অভিবাসীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। নিউ ইয়র্কের আলবানিতে সাড়ম্বরে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ 1433। প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলা সঙ্গীত আবৃত্তির সঙ্গে দেশীয় খাবারের অনবদ্য পরিবেশনায়। আরও জানাচ্ছেন আদিত্য শাহিন। আলবানির প্রধান সড়ক সেন্ট্রাল এভিনিউয়ের বাঙালি রেস্তোরাঁ গুলশান ক্যাফে অ্যান্ড সুইটসে বর্ষবরণের এ আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সবুজ সভা। এই সবুজ সভার উদ্যোগে আমরা মাঝে মাঝে বিভিন্ন দেশীয় সংস্কৃতি, দেশীয় দিবসগুলো বর্ণাঢ্যভাবে পালন করে থাকি। দূর দূরান্তের প্রবাসীরা জড়ো হন কিছু সময়ের জন্য বৈশাখী আনন্দে হারিয়ে যেতে। সীমিত পরিসরে সবার স্বাধীন পরিবেশনা আর নিজস্ব সংস্কৃতির প্রতি ভালোবাসায় জড়ানোর এই মুহূর্তটি ছিল অনেক কিছু হাতে পাবার সমান। আলবানিতে এত সুন্দর একটা আয়োজন প্রথমবারের মতো আমরা দেখতেছি। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, সবার জন্য ভালোবাসা। এখানে এসে এত আনন্দ অনুভব করতেছি আমি অনেক অনেক আনন্দিত। আমি আশা করি প্রতি বছরই এরকম আমরা বাঙালি কমিউনিটি এখানে বাড়তেছে। ফিউচারে আমরা বড় প্রোগ্রাম করব। এইভাবে যদি আমাদের অনুষ্ঠান অব্যাহত থাকে বিভিন্ন অকেশনে, তাহলে আমাদের কমিউনিটির সবাইকে একসাথে দেখারও সুযোগ হবে। মৌসুমের প্রথম সর্বোচ্চ উষ্ণতা, কালবৈশাখী ঝড় আর বৃষ্টি ছিল শতভাগ গ্রীষ্ম ঋতুর আবহে মিলিত হওয়ার অনন্য এক ঘটনা, যা এক কাকতালীয় সত্য। গগনে গর্জবে ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি বর্ষা। পার হয়ে গায়ে গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উস্তার ঢালুতার পানি। আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভার। অংশগ্রহণকারীরা বলছেন, প্রতিদিন রুটিন বাঁধা কাজে ডুবে থাকা যান্ত্রিক প্রবাস জীবন এমন আয়োজনের মধ্য দিয়েই হতে পারে ছন্দময়। আদিত্য শাহিন, চ্যানেল আই, আলবানি, নিউ ইয়র্ক।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা টেক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ। হাজার মাইল দূরের এই আয়োজন যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যায় বাংলাদেশের মাটির ঘ্রাণে, জারি সারি, ভাটিয়ালি সুরে। শিক্ষার্থীদের সেই উদযাপনের খবর জানাচ্ছেন পান্না আক্তার। হাজার মাইল দূরের নীল আকাশ, অচেনা সব রাস্তাঘাট আর যান্ত্রিক এক পরবাস, তার মাঝে হঠাৎ যদি দেখা মেলে এক চিলতে লাল সাদা বসন্তের। গত 11 এপ্রিল আমেরিকার লুইজিয়ানার রাস্টন শহরে আর.এল. কুক পার্কের শান্ত দুপুরটি যেন এক অলৌকিক জাদুতে রূপ নিয়েছিল এক টুকরো বাংলাদেশে। লুইজিয়ানা টেক ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে যখন 70 জোড়া বাঙালির চোখ একসাথে উজ্জ্বল হয়ে উঠল, তখন প্রবাসের সেই ধূসর প্রান্ত যেন মুহূর্তেই রমনার বটমূলের চিরচেনা ঘ্রাণে মম করে উঠল। পরনে রঙিন শাড়ি আর সাদা পাঞ্জাবি, কপালে লাল টিপ আর হাতে আলপনার ছোঁয়া, সব মিলিয়ে বিদেশের মাটিতে সে এক অভূতপূর্ব দৃশ্য। যেন কোনো এক জাদুকর সুদূর লুইজিয়ানার বুকে সযত্নে বসিয়ে দিয়েছেন একখণ্ড প্রিয় জন্মভূমি বাংলাদেশ। সেই রঙিন আবহে যখন মাটির শানকিতে পান্তা ইলিশ আর ঘরোয়া ভর্তার গ্রান বাতাসে ভাসছিল, তখন কতটা দীর্ঘশ্বাস যে অতল স্মৃতিতে হারিয়ে গিয়েছিল তার হিসাব নেই। পিঠাপুলি আর মিষ্টান্নের সেই আদি স্বাদ যেন প্রবাসীদের মনে করিয়ে দিচ্ছিল মা কিংবা দাদির হাতের সেই হারানো স্পর্শ। দিনভর চলা বালিশ খেলা কিংবা গানের সুরে যখন চারপাশ মুখরিত, তখন সেখানে থাকা প্রতিটি মানুষের মনে একটাই সুর বাজছিল। শরীরটা পরবাসে থাকলেও প্রাণটা পড়ে আছে সেই সবুজ শ্যামল বাংলাদেশে। শিশুদের খিলখিল হাসি আর শেকড় চিনার এই ব্যাকুলতা দেখে মনে হচ্ছিল হাজার মাইলের দূরত্ব আসলে আমাদের ভালোবাসার কাছে তুচ্ছ। আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ জালাল মজুমদার ও তার দলের এই প্রয়াস কেবল একটি উৎসব ছিল না, এটি ছিল প্রবাসের যান্ত্রিকতায় ক্লান্ত একঝাঁক বাঙালির প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার এক পশলা শুদ্ধ বাতাস। দিন শেষে লুইজিয়ানার আকাশে যখন সূর্য নামছিল, তখন সবার হৃদয়ে একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছিল, বাঙালি তার শেকড়কে ভুলতে পারবে না, ভুলতে দেবেও না। পান্না আক্তার, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি নিবাসী চ্যানেল আই নিউ জার্সি প্রতিনিধি সুব্রত চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়েছে। বেঙ্গল ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য সুব্রত চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়। বিগত 14 বছর বাংলা ও মূলধারা সংবাদপত্র এবং টেলিভিশনে নিয়মিত কমিউনিটি সংবাদ পরিবেশন করছেন তিনি। সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন ধারায় লেখালেখি করেন। এবার অন্যান্য সংবাদ। আন্দামান সাগরে ট্রলার ডুবিতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি সহ কমপক্ষে 250 জন নিখোঁজ আছেন। কোস্টগার্ডের মুখপাত্র জানিয়েছেন 3 রোহিঙ্গা ও 6 বাংলাদেশি সহ 9 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এক রোহিঙ্গা নারী তার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। এ ঘটনায় শোক ও বিবৃতি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। মীর আমিরুল আলমের রিপোর্ট। UNHCR এবং IOM যৌথ বিবৃতিতে জানায়, ট্রলারটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন বিপুল সংখ্যক যাত্রী। 9 এপ্রিল উত্তাল সমুদ্রের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। 2 দিন সাগরে ভেসে থাকার পর গত 11 এপ্রিল সাগরে ভাসমান 9 জনকে উদ্ধার করে বাংলাদেশি জাহাজ। রাহেলা বেগম নামে এক রোহিঙ্গা নারী সাগরে তার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে জানান, 4 এপ্রিল মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা। ট্রলারে প্রায় 20 জন নারী ছিলেন। ডুবে যাওয়ার পর অন্যদের কি হয়েছে জানেন না তিনি। 2 দিন 1 রাত ভেসে থাকতে কাঠের টুকরো ধরেছিলেন। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তাই 2 দিনের রাত পানি মারে বাসাতে আসছিলাম, তারপর মানুষ আসছিলেন হইতে নদী কোনো প্রায় 2 দিনের রাত বাসাতে আসছিলাম। কোস্টগার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়াগামী MT মেঘনা প্রাইড জাহাজটি ভাসমান অবস্থায় 9 জনকে উদ্ধার করে। এদের মধ্যে 3 জন রোহিঙ্গা ও 6 জন বাংলাদেশি। IOM এর তথ্য অনুযায়ী 2025 সালে বাংলাদেশ ও মিয়ানমার থেকে 6,500-এর বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা করে। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় 900 জন।
মীর আমিরুল আলম, চ্যানেল আই। কানাডার টরন্টোতে পশ্চিম বিএনপির একাংশ জরুরি সভা করে সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে প্রত্যাহার ও কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছে। সাংগঠনিক পুনর্গঠন এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এই জরুরি সভা হয়। কানাডার পশ্চিম বিএনপির সভাপতি আহাদ খন্দকারের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি এজাজ আহমদ খানের সঞ্চালনায় দলের বৃহত্তর স্বার্থে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দলে গ্রুপিং সৃষ্টি এবং কমিটি বাণিজ্যের মতো ঘটনাগুলোর নিন্দা জানানো হয় সভায়। ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 90 জন। রাজধানী কিয়েভে নিহত 4 জনের মধ্যে 12 বছরের এক শিশু রয়েছে। ইস্টার উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এই হামলা হয়। হামলায় কিয়েভের পোডোলস্কি জেলায় 16 তলা একটি আবাসিক ভবন ধসে পড়ে। কিয়েভের মেয়র টেলিগ্রামে লিখেছেন, উদ্ধারকারীরা ধসে পড়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে মা ও শিশুকে উদ্ধার করেছেন। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সুদানে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। পোর্ট সুদান শিশু হাসপাতালের পুষ্টি কর্মকর্তা বলেছেন, পর্যাপ্ত খাবার না থাকায় অপুষ্টিতে ভোগা শিশু এবং তাদের মায়েদের সংখ্যা বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, সরবরাহ কমে যাওয়ায় সুদানে 1,90,00,000-এর বেশি মানুষ ক্ষুধার্ত থাকছেন। খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে তীব্র অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা 8 লাখ। €100 টিকিট কেটে রাফেল ড্রোতে পাবলো পিকাসোর আঁকা 10 লাখ ইউরো দামের চিত্রকর্ম জিতে নিয়েছেন ফ্রান্সের এক প্রকৌশলী। 58 বছরের প্রকৌশলী আদি ওদারা জানান, তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রাফেল ড্র জেতার খবরে তিনি অবাক হয়েছিলেন। 1941 সালে আঁকা পিকাসোর তেথ দু ফাম চিত্রকর্মটির রাফেল ড্রর জন্য বিভিন্ন দেশে €1.25 লাখ টিকিট বিক্রি হয়। টিকিট বিক্রি থেকে পাওয়া €1 কোটি ব্যয় হবে আলজেইমার গবেষণার পেছনে। ব্রিটেনে বৈরী আবহাওয়ার কারণে খোলা মাঠে এবারের বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করতে না পারলেও পূর্ব লন্ডনের একটি হলে বর্ষবরণের আয়োজন করা হয়। বাংলা ও বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয় বর্ষবরণে। গ্রাম বাংলার পুঁথি পাঠ ও বৈশাখের গান উপভোগ করেন সকলে। কিছু সময়ের জন্য একখণ্ড বাংলাদেশে পরিণত হয় মিলন মেলা। ফজলুল হকের ভিডিওতে লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। বাংলাদেশি অধ্যুষিত এলাকা পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে এবারের বাংলা নববর্ষ উদযাপন করা হলো। ব্রিটেনে বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হলো অডিটোরিয়ামের ভেতরে। গানে, কবিতায়, গ্রাম বাংলার যাত্রা এবং পুঁথিপাঠের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা নববর্ষ। এ যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়। বাঙালির মিলন মেলায় আয়োজক সালেহ আহমেদ ও সায়েম চৌধুরী জানান, বাংলাদেশের পাশাপাশি লন্ডনেও তারা নববর্ষ উদযাপন করে। সবাই আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আজকের এই প্রোগ্রামটা উপভোগ করেছেন। বৈশাখের এই প্রথম দিনে সবাই আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কাটাক। বাংলাদেশের উত্তর সমৃদ্ধি কামনা করি। বৈশাখ উৎসবের মাধ্যমে আমরা একে অন্যের সাথে সংস্কৃতি দিয়ে, হৃদয় দিয়ে মিলিত হচ্ছি। পৃথিবীর যে যেখানে বৈশাখ উদযাপন করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাঙালির প্রাণের উৎসবে সকলেই সেই পরিচিত গান এসো হে বৈশাখ সম্মিলিত কণ্ঠে পরিবেশন করেন। আমরা আসলে প্রবাসী থেকে বাংলাদেশে একটা নারীর টান আমাদের থাকে। আমরা সবসময় চিন্তা করি বাংলাদেশ যেন ভালো থাকে, সুন্দর থাকে, বাংলাদেশের মানুষ যেন সুখী শান্তিতে থাকে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, আর এই উৎসবে মেতে উঠেছেন প্রবাসী বাংলাদেশিরাও। নতুন বছর যেন বাংলাদেশে সুখ আর সমৃদ্ধি বয়ে নিয়ে আসে, সেই প্রত্যাশা করেন প্রবাসী বাংলাদেশিরা। শুভ নববর্ষ। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জাতীয় নেতাদের ভূমিকা স্মরণ না করলে ইতিহাস ক্ষমা করবে না বললেন প্রধানমন্ত্রী। মানুষের কষ্ট লাঘবে সরকার জ্বালানিতে শত শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে মন্তব্য। ইরান বুদ্ধিমত্তার সাথে যুদ্ধ বন্ধে চুক্তির সিদ্ধান্ত না নিলে আবারও হামলার হুমকি দিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে মধ্যপ্রাচ্যে শেহবাজ শরীফ।
ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাব মার্কিন সিনেটের চতুর্থ দফায় ব্যর্থ, কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান বন্ধ রাখাই ছিল লক্ষ্য। এবং বিভিন্ন দেশে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রবাসের সঙ্গীত আবৃত্তিতে বাংলাদেশের আবহ। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদ। ধন্যবাদ সবাইকে।